সুপ্রভাত বন্ধুরা, আজ 9 জুন মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরের ঠিক আগেই দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA ওই বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া কোনো ধরনের হুমকি সহ্য করবে না। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা থাকার পরও দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি বরাবরই দাবি করে আসছে নিজেদের নিরাপত্তার স্বার্থে এসব কর্মসূচি পরিচালনার অধিকার তাদের রয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত 12 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ শর্তযুক্ত বিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন পর লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে হামলা চালালো ইসরায়েল। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে খারদালি নাবাতিহেও সড়কে একটি সামরিক যানে হামলা হলে তারা নিহত হন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, শনিবার সক্রিয় যুদ্ধক্ষেত্রে হামলা চালানো হয়েছে। যুদ্ধক্ষেত্র চলাচলের জন্য ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন, তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। তেহরান পৌঁছানোর পর সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মমিনী তাকে স্বাগত জানান। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, তিনি পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিদের একটি বিশেষ চিঠি নিয়ে তেহরান গেছেন। এই চিঠি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা আলী খমেনির কাছে পৌঁছে দেবেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহসিন নাকভি আরও বলেন, এই বিশেষ চিঠির পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একাধিক বার্তাও তিনি ইরানের নেতার কাছে হস্তান্তর করবেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি নির্ভর করছে আমেরিকার জব্দ করা ইরানের $2,400 কোটি সম্পদ ছেড়ে দিতে ট্রাম্প প্রশাসন রাজি হয় কিনা তার ওপর। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা গত শুক্রবার CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে তারা একটি অন্ধকার গলিতে প্রবেশ করবে। তেহরানের দেওয়া ওই একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা আলী খমেনি সামরিক উপদেষ্টা মহসিন রেজাই বলেন, আলোচনায় অচল অবস্থা চলছে। এই অচল অবস্থা ট্রাম্পকেই ভাঙতে হবে, বল এখন ট্রাম্পের কোর্টে। ইরানের নিশানায় ফের ইসরায়েল। রবিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনী। গত এপ্রিলে এই দুই দেশের মধ্যে যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছিল, তারপরেই প্রথম হামলা চালানো হলো। ইরান জানিয়েছে, লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ইরান পাল্টা জবাব দিল রবিবার। আসছি দেশের খবরে। সারা দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। মোট 25টি বিজেপি দলের প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর ইন্ডিয়া জোটের সভাপতি বলেন, বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। আমাদের ঐক্য অতটুকু আছে এবং আমরা শীঘ্রই দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছি। খার্গে বলেন, 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে। সেগুলি হলো, SIR এবং ন্যায্য ভোটারের ভোটাধিকার হরণ নিয়ে অবিলম্বে আন্দোলনে নামা হবে। অবিলম্বে নিট প্রশ্ন ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করা হবে। দেশের চরম অর্থনৈতিক সংকট নিয়ে সরকারকে কৈফিয়ত দিতে বাধ্য করা হবে। ইন্ডিয়া জোটের বৈঠক এরপর প্রতি 2 মাস অন্তর নিয়মিত অনুষ্ঠিত হবে। পরবর্তী বৈঠক হবে হায়দ্রাবাদে আগস্ট মাসে। সংসদের আসন্ন বাদল অধিবেশন চলাকালীন সংসদে ঐক্যবদ্ধ লড়াই তুলে ধরতে একটি সুসংবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা হবে।
বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। 1600 ডিগ্রি তাপমাত্রার গলিত লোহার চাপ পড়ে মৃত 8 কর্মী। বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় SMS-1 বিভাগের কাস্টিং মেশিন নম্বর 2-তে ল্যাডেলে বিস্ফোরণ হয়। ল্যাডেল অর্থাৎ গলিত ধাতু বহনকারী কন্টেনার মাটিতে আছড়ে পড়ে এবং সেখান থেকে ভয়ঙ্কর উত্তপ্ত গলিত লোহা ছিটকে কর্মীদের ওপর পড়ে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে। রাজস্থানে কীটনাশক ব্যবহার করতে গিয়ে মৃত্যু 535 কৃষকের। কৃষি জমিতে সাবধানে কীটনাশক ব্যবহার না করার কারণে বিষক্রিয়ায় রাজস্থানে গত 2 বছরে অন্তত 535 জন কৃষক ক্ষেত মজুরের মৃত্যু হয়েছে। রাজ্য বিধানসভায় এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কৃষি দপ্তর। কংগ্রেস বিধায়ক আমিন কাজীর প্রশ্নের উত্তরে কৃষি দপ্তর জানিয়েছে 2024 সালের জানুয়ারি থেকে 2026 সালের সময়কালে কীটনাশক স্প্রে করার সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না নিয়ে নিরাপত্তা বিধি অমান্য করে কীটনাশক ব্যবহারের ফলে কৃষিজীবীদের মর্মান্তিক পরিণতি ঘটেছে। একথা স্বীকার করে নেওয়া হয়েছে। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণের অভাব আছে। বারাণসী শহর থেকে সরানো হচ্ছে মাছ মাংসের দোকান। শহরের ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতার দোহাই দিয়ে এবার বারাণসী শহরের ভিতর থেকে মাছ মাংসের সমস্ত দোকান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। শহরের বাইরে কোনো এক জায়গায় মাছ মাংসের এই সব দোকান পাঠানো হবে। ফলে যাদের মাছ মাংস কিনতে হবে তাদের এবার থেকে শহরের বাইরে যেতে হবে। উল্লেখ্য, বারাণসীতে উল্লেখযোগ্য সংখ্যায় বাঙালিরা আছে। তাদেরও এবার মাছ কিনতে যেতে হবে শহরের থেকে দূরে। শনিবার বারাণসী মিউনিসিপ্যাল কর্পোরেশন গভর্নিং বডির সভা হয় মেয়র অশোক কুমার তেওয়ারির সভাপতিত্বে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনসম্পর্ক আধিকারিক সন্দীপন শ্রীবাস্তব। ভারত বাংলাদেশ সীমান্তে জিরো লাইন থেকে 10 জনকে ফিরিয়ে আনল ভারতের বিএসএফ। দিল্লি শুরু বিজিবি বিএসএফ শীর্ষ বৈঠক। সোমবার ওমান উপকূলে তেলবাহী একটি ভারতীয় জাহাজে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। জাহাজের সব নাবিক সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। সেপটিক ট্যাঙ্ক সাফাইয়ে নেমে গুজরাটে মৃত্যু হলো 4 শ্রমিকের। দুবাইয়ে একটি পথ দুর্ঘটনায় 6 ভারতীয় শ্রমিক সহ নিহত 8। বিহারে মন্ত্রীকে ঘিরে প্রবল বিক্ষোভ, ইটের আঘাতে ভাঙল গাড়ির কাঁচ। কংগ্রেসের আচরণ বিরোধী ঐক্যের অন্তরায় হয়ে যাচ্ছে। ইন্ডিয়া জোটের বৈঠকে বামেদের পাশে দাঁড়িয়ে একথা জানালো অখিলেশ এবং তেজস্বী যাদব। এখন রাজ্যের খবর। 2015 সালের 31 জুলাই মধ্যরাত্রে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়েছিল। ভারত ও বাংলাদেশের 162টি ছিটমহল দুই দেশের মূল ভূখণ্ডের মধ্যে মিশে গিয়েছিল। চুক্তিমতো ভারতের মানচিত্রে 51টি ছিটমহলের জমির পরিমাণ 7110 একর। এই জমির মালিক সেখানকার নাগরিকেরা, কিন্তু জমির কাগজ এখনও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নথিভুক্ত করেনি। ফলে এই নাগরিকদের জমির কাগজে এখনও বাংলাদেশের তথ্যই রয়ে গেছে। এখন আর কাগজে কলমে তারা ছিটমহলের মানুষ না, সবাই ভারতীয়। কিন্তু বাস্তব জীবনযাত্রার ধরন বলছে ছিটমহল বিনিময়ের 11 বছর পরেও নাগরিকদের জীবনে খুব একটা পরিবর্তন আসেনি। সাবেক ছিটমহলের বাসিন্দারা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর 11 বছর কেটে গেলেও সেখানকার নাগরিকেরা তাদের জমির মালিকানার নথি আজও হাতে পাননি। জমির কাগজ হাতে পেতে এবার জোট বাঁধছেন সাবেক ছিটমহলের নাগরিকেরা। বিগত তৃণমূল সরকার গত 11 বছরেও সে কাজ করেনি। কোচবিহারে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোমবার বলেন, সাবেক ছিটমহলের নাগরিকদের নিজেদের জমির পর্চা খতিয়ানের দাবির লড়াইয়ের পাশে লাল ঝান্ডা থাকবে। সাবেক ছিটমহল ও বেরুবাড়ির বাসিন্দারা কেন এতদিনেও প্রতিশ্রুতি মতো নিজেদের জমির পর্চা পাননি তার জবাব তো দিল্লির বিজেপি সরকারকেও দিতে হবে, কারণ ছিটমহল বিনিময় চুক্তি তো ভারত বাংলাদেশ সরকারের মধ্যেই হয়েছিল। সোমবার জামিন পেলেন সৃজন ভট্টাচার্য সহ আটক হওয়া 5 জন। রবিবার রাতে যাদবপুরে বুলডোজার অভিযানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আটক হয় সৃজন ভট্টাচার্য। পুলিশি আক্রমণে আহত হন সুজন চক্রবর্তী সহ একাধিক। এদিন সৃজন সহ 5 জনকে আলিপুর আদালতে পেশ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে। আদালত চত্বরে সৃজনের সাথে দেখা করেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, সরকারের কাজ কর্মসংস্থান তৈরি করা, মানুষের রুজিরুটি কেড়ে নেওয়া নয়। বামপন্থীরা রাস্তায় রয়েছে, আইএসএফও রাস্তায় রয়েছে। জনগণের কণ্ঠ হয়ে আমরা মাঠে ময়দানে থাকব। আইনসভা হোক আর রাস্তা মানুষের কথা তুলে ধরব। এআই ব্যবহার করে তার
বক্তব্য বিকৃত করা হয়েছে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দীপশিতা ধর। তার অভিযোগ, আধুনিক প্রযুক্তির সাহায্যে রাজনৈতিক সভা এবং বক্তৃতার একাধিক ভিডিও এডিট করে এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের প্রচারের জেরে তার ওপর হামলা হতে পারে। এরপরও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ দীপশিতা। তিনি অভিযোগ করেছেন, কিছুদিন আগে তার ছবি সহ পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই পরিস্থিতিতে আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রবীণ সিপিআইএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখে সোমবার পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিন শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে পেসমেকার বসানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছেন। এদিন নার্সিংহোমে সিপিআইএম রাজ্য কমিটির প্রবীণ নেতা জীবেশ সরকার উপস্থিত থেকে চিকিৎসকদের সাথে দফায় দফায় আলাপ আলোচনা করেছেন। এছাড়াও পার্টির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে একটি চেয়ারে বসে লিখছিলেন তিনি। আচমকাই চেয়ার থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তাঁর। শেষে খেলার খবর, ভারত বনাম ইংল্যান্ড টি-20 সিরিজের সময় বদলে গেল। 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। সোমবার একটি প্রতিবেদন এমনই জানা গিয়েছে। ভারতীয় দর্শকদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। একজন সদ্যই নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসেবে খেতাব জিতেছেন, অন্যজন কিস্তিমাত করেছেন রাজনৈতিক মঞ্চে। প্রথমজন রমেশবাবু প্রজ্ঞানন্দ, দ্বিতীয়জন থলপতি বিজয়। সোমবার দেখা হলো দুই চ্যাম্পিয়নের। প্রজ্ঞানন্দ যেভাবে দেশ ও রাজ্যকে গর্বিত করেছেন, তার পুরস্কার হিসেবে তাকে 50 লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। এরই পাশাপাশি দাবাও খেললেন এবং চমকে দিলেন প্রতিভাবান ভারতীয় তারকা দাবারুকে। খেলা শেষে প্রজ্ঞানন্দ বলতে বাধ্য হলেন, জানতামই না উনি এত ভালো খেলেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।